In this video, we study about transcription. Before discussing a transcription process, we need to know elementary idea about transcription. তো আমাদের এইচএস পরীক্ষায় আছে রেপ্লিকেশনের বৈশিষ্ট্য, ট্রান্সক্রিপশনের বৈশিষ্ট্য। আমরা যদি রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশনের মধ্যে ডিস্টিংগুইশ বা ডিফারেন্স করতে পারি, তাহলে আমরা রেপ্লিকেশনের বৈশিষ্ট্য লিখতে পারবো, ট্রান্সক্রিপশনের বৈশিষ্ট্য লিখতে পারবো। আমরা যদি দেখি, আমি এখানে আগে বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছি, সেই বেসিসে আমরা এগুলোকে রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশনকে ডিস্টিংগুইশ করছি। তো প্রথমে লেখা আছে দেখো নেচার, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের প্রকৃতি কী। আমরা আগেও জেনেছি যে ডিএনএ রেপ্লিকেশনে কি হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। তাহলে এটা হচ্ছে যে কি প্রসেস, অটো ক্যাটালাইটিক প্রসেস। তাহলে আমাদের মনে রাখতে হবে, তাহলে নেচার ফার্স্ট পয়েন্ট, ডিএনএ রেপ্লিকেশন or replication is autocatalytic process। जैसे ट्रांसक्रिप्शन কি হবে না, ট্রান্সক্রিপশনে কি হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। তাহলে ডিএনএ একটা সাবস্টেন্স, আরএনএ আর একটা আলাদা সাবস্টেন্স। এটা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে এটা হবে কি হেটেরো ক্যাটালাইটিক প্রসেস। ডিএনএ এবং আরএনএ সেম সাবস্টেন্স নয়, সেই জন্য বলা হয় হেটেরো ক্যাটালাইটিক প্রসেস। বা আরেকটা পয়েন্ট, এটা ফার্স্ট স্টেপ অফ জিন এক্সপ্রেশন। জিন এক্সপ্রেশনের প্রথম স্টেপস কি, ইট ইজ ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে ডিএনএ উৎপন্ন হচ্ছে, কোনো এক্সপ্রেস করছে না, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ অন্য কোনো সাবস্টেন্স উৎপন্ন হচ্ছে না, সেজন্য এটা অটোক্যাটালাইটিক। ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হচ্ছে, সেজন্য এটা হেটেরোক্যাটালাইটিক। এবং ডিএনএ থেকে উৎপন্ন হচ্ছে আলাদা একটা সাবস্টেন্স, সেই জন্য এটা হচ্ছে যে ফার্স্ট স্টেপস অফ জিন এক্সপ্রেশন। সেকেন্ড স্টেপস অফ জিন এক্সপ্রেশন ছিল ট্রান্সলেশন। তো এটা গেল আমাদের প্রথম পার্থক্য, ডিএনএ রেপ্লিকেশনের প্রকৃতি কী আর ট্রান্সক্রিপশনের প্রকৃতি কী। এর পরেরটায় আমরা আসছি যে পার্টিসিপেশন অফ প্যারেন্টাল ডিএনএ মলিকিউল, অর্থাৎ ট্রান্সক্রিপশনে কে অংশগ্রহণ করে আর রেপ্লিকেশনে কে অংশগ্রহণ করে। আমরা যদি ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে দেখি, যে এরকম করে যদি আমরা ছবি দেখি, আমরা দেখেছিলাম যে এই একটা স্ট্র্যান্ড, এটা ছিল 5 আর এটা ছিল 3 প্রাইম OH 5 প্রাইম ফসফেট। এটা হবে 3 প্রাইম OH, এটা হবে 5 প্রাইম ফসফেট। এটাকে আমরা বলেছিলাম লিডিং টেমপ্লেট, সরি এটা হচ্ছে ল্যাগিং টেমপ্লেট, LAGGING, ল্যাগিং টেমপ্লেট। আর এটাকে বলেছিলাম আমরা লিডিং টেমপ্লেট। আর এটা যেটা কন্টিনিউয়াসলি উৎপন্ন হচ্ছিল, সেটাকে বলেছিলাম কি লিডিং স্ট্র্যান্ড। আর যেটা ডিসকন্টিনিউয়াসলি উৎপন্ন হচ্ছিল, সেগুলোকে বলছিলাম আমরা ল্যাগিং স্ট্র্যান্ড। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের সময় দুটো স্ট্র্যান্ডই অংশগ্রহণ করে। অর্থাৎ এটা যদি ডিএনএ মলিকিউল হয়, এর উপর দিয়ে যখন ডিএনএ পলিমারেজ উৎসেচক মুভ করবে, মানে সিম্পল প্রসেস বোঝানো হচ্ছে, তাহলে কি হয় না, দুটো স্ট্র্যান্ডই অংশগ্রহণ করে। তাহলে এখানে মনে রাখতে হবে, ডিউরিং রেপ্লিকেশন টু প্যারেন্টাল স্ট্র্যান্ড, সে লিডিং টেমপ্লেট এবং ল্যাগিং টেমপ্লেট দুটো স্ট্র্যান্ডই অংশগ্রহণ করছে। তাহলে ডিউরিং রেপ্লিকেশন টু প্যারেন্টাল ডিএনএ মলিকুল বা টু প্যারেন্টাল
ডিএনএ মলিকুল আর পার্টিসিপেট, বলে দেওয়া আছে পার্টিসিপেশন অফ প্যারেন্টাল ডিএনএ মলিকুল। ডিএনএ রেপ্লিকেশনের সময় দুটো স্ট্র্যান্ডই অংশগ্রহণ করে এবং দুটো স্ট্র্যান্ড ধরেই নতুন ডিএনএ উৎপন্ন হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি ডিউরিং ডিএনএ রেপ্লিকেশন টু প্যারেন্টাল ডিএনএ মলিকুল or two parental DNA strand are participate and new two DNA are molecular synthesized। অর্থাৎ এর প্রতি যখন আর ডিএনএ পলিমারেজ হতে যাবে একটা নতুন ডিএনএ উৎপন্ন হবে। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের সময় যেটা বলতে গেলাম দুটো স্ট্র্যান্ডই অংশগ্রহণ করে। ডিউরিং ডিএনএ রেপ্লিকেশন টু স্ট্র্যান্ড আর পার্টিসিপেট, লিডিং টেমপ্লেট থেকে উৎপন্ন হয় লিডিং স্ট্র্যান্ড এবং ল্যাগিং টেমপ্লেট থেকে উৎপন্ন হয় ল্যাগিং স্ট্র্যান্ড। এখানে আমি প্রাইম দেয়নি, প্রাইমগুলো এরকম হতো 5 3, এটাও 5 3, এটাও 5 3 5 3। বাট ইন কেস অফ ট্রান্সক্রিপশন যদি আমরা দেখি, ট্রান্সক্রিপশনের সময় এই একটা স্ট্র্যান্ড, একটা 3 প্রাইম 5 প্রাইম আর একটা হয় 5 প্রাইম 3 প্রাইম। এর জন্যটা আমরা এই দিকেই দিই। এক্ষেত্রে বলেছিলাম ডিএনএ পলিমারেজ, এর ক্ষেত্রে কোন সূচক ঘটে যাবে, এটা হচ্ছে যে আরএনএ পলিমারেজ মুভ করতে থাকবে। তাহলে ট্রান্সক্রিপশনের সময় ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ রিকোয়ার্ড ডিউরিং ট্রান্সক্রিপশন, dsDNA is required, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ দরকার, বাট ফ্রম dsDNA এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এর মধ্যে, ফ্রম ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ওয়ান ডিএনএ টেমপ্লেট, একটি মাত্র ছাঁচ, ওয়ান ডিএনএ টেমপ্লেট পার্টিসিপেট ইন ট্রান্সক্রিপশন or RNA ফরমেশন। তাহলে করে এখানে দেখি রেপ্লিকেশনের সময় দুটো স্ট্র্যান্ডই অংশগ্রহণ করছিল এবং দুটো স্ট্র্যান্ড ধরে নতুন দুটো ডিএনএ উৎপন্ন হচ্ছিল। অর্থাৎ এই স্ট্র্যান্ড ধরে একটা ডিএনএ, এই স্ট্র্যান্ড ধরে একটা ডিএনএ। কিন্তু ট্রান্সক্রিপশনের সময় দুটো স্ট্র্যান্ড লাগেই ঠিকই, কিন্তু দুটো স্ট্র্যান্ড অংশগ্রহণ করে না। তাদের মধ্যে যে কোনো একটি স্ট্র্যান্ড বা একটি মাত্র প্যারেন্টাল ডিএনএ অংশগ্রহণ করে। যেটা অংশগ্রহণ করে তার নাম হচ্ছে টেমপ্লেট ডিএনএ, যেটা অংশগ্রহণ করে না সেটা নন টেমপ্লেট ডিএনএ। যেটা অংশগ্রহণ করে সেটাকে বলা হয় অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড, আর যেটা অংশগ্রহণ করে না সেন্স স্ট্র্যান্ড। আর যেটা অংশগ্রহণ করে সেটাকে বলা হয় নন কোডিং স্ট্র্যান্ড, যেটা অংশগ্রহণ করে না তাকে বলা হয় কোডিং স্ট্র্যান্ড। আমি এখানে লেবেলিং করে দিচ্ছি। তাহলে এখানে যেটা আমরা ক্লিয়ার করতে হবে, রেপ্লিকেশনের সময় দুটো স্ট্র্যান্ডই অংশগ্রহণ করে, বাট ইন কেস অফ ট্রান্সক্রিপশন ওয়ান স্ট্র্যান্ড অফ ডিএনএ মলিকুল ইজ পার্টিসিপেট। তাহলে এখানে আমরা আরেকবার দেখে নিই, যে স্ট্র্যান্ডটা ট্রান্সক্রিপশনে অংশগ্রহণ করে, অর্থাৎ এই যে এই স্ট্র্যান্ডটা, এইটা যার পোলারিটি 3' to 5', সেই স্ট্র্যান্ডটাকে বলা হয় টেমপ্লেট স্ট্র্যান্ড। এখানে আমরা ভালো করে মনে রাখতে হবে, যে স্ট্র্যান্ডটা ট্রান্সক্রিপশনে অংশগ্রহণ করে তাকে বলা হয় টেমপ্লেট স্ট্র্যান্ড, বা এর আর এক নাম কি, এর আরও নাম হলো অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড। আরেকটা নাম কি, নন কোডিং স্ট্র্যান্ড। তাহলে এখানে মনে রাখি, যে স্ট্র্যান্ড থেকে আরএনএ উৎপন্ন হয়
বা লিখে রাখতে পারো দ্য স্ট্র্যান্ড হুইচ পার্টিসিপেট ইন আরএনএ ফরমেশন। যে স্ট্র্যান্ড থেকে আরএনএ উৎপন্ন হয় তাকে বলা হয় টেমপ্লেট স্ট্র্যান্ড, তাকে বলা হয় অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড, তাকে বলা হয় নন কোডিং স্ট্র্যান্ড। দ্য স্ট্র্যান্ড হুইচ পার্টিসিপেট ইন আরএনএ ফরমেশন কল্ড টেমপ্লেট স্ট্র্যান্ড, অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড অ্যান্ড নন কোডিং স্ট্র্যান্ড। যার পোলারিটি কি 3'5'। আর একটা আমরা লিখতে পারবো কি, আর যার পোলারিটি 5'3', অর্থাৎ এই নিচেরটা, নিচে উপরে দেখার দরকার নেই, পোলারিটি দেখে আমাদেরকে রিকগনাইজ করতে হবে, তাকে বলা হয় টেমপ্লেটের সামনে এখানে কি জুড়ে দেবো আমরা, নন টেমপ্লেট স্ট্র্যান্ড, অর্থাৎ যে স্ট্র্যান্ড থেকে আরএনএ উৎপন্ন হয় না তাকে বলা হয় নন টেমপ্লেট। অ্যান্টিসেন্স, অ্যান্টিসেন্সের মধ্যে অ্যান্টিটাকে কাটি, তাহলে কি সেন্স স্ট্র্যান্ড, বা নন কোডিং মধ্যে এই এন ও এন কাটো এখানে, তাহলে থাকবে কি না কোডিং স্ট্র্যান্ড। ভালো করে মনে রাখতে হবে টেমপ্লেট স্ট্র্যান্ড কাকে বলে, নন টেমপ্লেট স্ট্র্যান্ড কাকে বলে, অ্যান্টিসেন্স কাকে বলে, সেন্স স্ট্র্যান্ড কাকে বলে, নন কোডিং স্ট্র্যান্ড কাকে বলে, আর কোডিং স্ট্র্যান্ড কাকে বলে। তাহলে যে স্ট্র্যান্ড ট্রান্সক্রিপশনে অংশগ্রহণ করে না, দ্য স্ট্র্যান্ড হুইচ পার্টিসিপেট, বা যে স্ট্র্যান্ড থেকে আরএনএ উৎপন্ন হয় না, দ্য ফ্রম হুইচ স্ট্র্যান্ড RNA is not produced or RNA transcript is not produced is called non-template strand, is called sense strand, SENSE, and coding strand. তাহলে এখানে আমাদের এই পয়েন্টটা ক্লিয়ার হলো, পার্টিসিপেশন অফ প্যারেন্টাল ডিএনএ। রেপ্লিকেশনের সময় দুটো স্ট্র্যান্ডই অংশগ্রহণ করে, ট্রান্সক্রিপশনে ডাবল স্ট্র্যান্ডের ডিএনএ দরকার, কিন্তু ডাবল স্ট্র্যান্ডের ডিএনএর মধ্যে যে কোনো একটি স্ট্র্যান্ড থেকে আরএনএ উৎপন্ন হয়, যে স্ট্র্যান্ড থেকে আরএনএ উৎপন্ন হয় যার পোলারিটি হলো 3'5', তাকে বলা হয় টেমপ্লেট, অ্যান্টিসেন্স এবং নন কোডিং। যে স্ট্র্যান্ড থেকে আরএনএ উৎপন্ন হয় না তাকে বলা হয় নন টেমপ্লেট, সেন্স অ্যান্ড কোডিং। এখানে একটা পার্থক্য লেখো যে সেন্স স্ট্র্যান্ড অ্যান্ড ননসেন্স কোডনের মধ্যে পার্থক্য কি। কোশ্চেনটা দেখো, সেন্স স্ট্র্যান্ড ভার্সাস ননসেন্স কোডন এর মধ্যে পার্থক্য কি। এটা আমাদের জেনেটিক কোড পড়ানোর সময় আসবে, তবু আমি এখানে একটা কোশ্চেন দিয়েছি, ইউ রিমাইন্ড অর ডিসকাস, নিজেদের মধ্যে আলোচনা করে দেখো যে সেন্স স্ট্র্যান্ড কাকে বলে, বা সেন্স স্ট্র্যান্ড এবং ননসেন্স কোডনের মধ্যে পার্থক্য কী। তো এটা গেল আমাদের সেকেন্ড পয়েন্টের আলোচনা। এরপরে আমরা দেখব যে কোথায় রেপ্লিকেশন হয় সেল সাইকেলে আর কোথায় ট্রান্সক্রিপশন হয়। তো থার্ড পয়েন্ট ইজ when occur। সেল সাইকেল যদি আমরা এরকম দেখি, তো সেল সাইকেলে এটা হচ্ছে যে ইন্টারফেজ ইজ মেটাবলিক্যালি মোর অ্যাক্টিভ ফেজ। এখানে যদি আমরা ভাগ করে দেখি, এরকম করে থাকে G1S, তারপর থাকে এরকম G2, তারপর এটা এম ফেজ বা মাইটোটিক ফেজ বলা হয়। তো এই G1 এবং G2-তে এখানে হয় ট্রান্সক্রিপশন and S ফেজে হয় রেপ্লিকেশন। তাহলে আমরা এখানে জানলাম when replication and transcription occur, ইন্টারফেজে G1 এবং G2-তে হয় ট্রান্সক্রিপশন, S ফেজে হয় রেপ্লিকেশন। ফোর্থ ওয়ান ইজ মেন এনজাইম। আমরা আগেই দেখেছি যে ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে উৎসেচকটা দরকার, ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন, এখানে যে উৎসেচকটা সাহায্য করে সেটা
অনেক উৎসেচক আছে, তার মধ্যে মাস্টার এনজাইম অফ ডিএনএ রেপ্লিকেশন ইজ ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ এনজাইম উৎসেচক, যার আমরা প্রকৃতি বলেছিলাম কি ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। আর ইন কেস অফ ট্রান্সক্রিপশন, সেখানে আমরা দেখেছি ডিএনএ থেকে কি উৎপন্ন হয়, আরএনএ, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। যে উৎসেচকটা সাহায্য করে সেটা হচ্ছে যে আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ। এর প্রকৃতি কি না ডিএনএ থেকে আরএনএ বানায়, তাহলে এই ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। ডিএনএ থেকে ডিএনএ বানাচ্ছে কি ডিএনএ পলিমারেজ, সেই জন্য ডিএনএ পলিমারেজের প্রকৃতিগুলি ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ ডিএনএ থেকে আরএনএ বানায়, সেই জন্য প্রকৃতি হলো ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। এরপরে দেওয়া আছে, দেখো এটা আমাদের হয়ে গেল। এরপরে আছে রিকোয়ারমেন্ট অফ প্রাইমার স্ট্র্যান্ড। যদি রেপ্লিকেশনের গল্পটা মনে থাকে, আমরা দেখেছিলাম রেপ্লিকেশনের ক্ষেত্রে যে এই একটা স্ট্র্যান্ড ছিল আর এই একটা স্ট্র্যান্ড ছিল, এটা ছিল 3, এটা ছিল 5 ড্যাশ 3 ড্যাশ 3 ড্যাশ 5 ড্যাশ। আমরা দেখেছিলাম রেপ্লিকেশনের সময় এরকম করে 5 থেকে 10, 5 প্রাইম টু 3 প্রাইম, এটা কি বলা হতো আরএনএ প্রাইমার স্ট্র্যান্ড। অর্থাৎ রেপ্লিকেশনের জন্য আরএনএ প্রাইমার স্ট্র্যান্ড দরকার। The requirement of RNA primer strand is required. এই স্ট্র্যান্ডেও বারবার আরএনএ প্রাইমার লাগতো, এই স্ট্র্যান্ডেও বারবার আরএনএ প্রাইমার লাগতো। এই ছবিটাকে রিমাইন্ড করো, ওখানে লেখা আছে দেখো, এটা ডিএনএ, এটাও নিউ সিনথেসাইজ ডিএনএ। তাহলে রেপ্লিকেশনের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট অফ আর প্রাইমার স্ট্র্যান্ড দরকার, যেটা আরএনএ প্রাইমার এখানে সংশ্লেষ করতো। বাট ইন কেস অফ ট্রান্সক্রিপশন, যদি ট্রান্সক্রিপশন দেখি, ট্রান্সক্রিপশনের সময় একটা 3 ড্যাশ 5 ড্যাশ আর একটা হলো 5 ড্যাশ 3 ড্যাশ। ট্রান্সক্রিপশনের সময় যদি এই যে আরএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম এর নো requirement of RNA primer strand। তাহলে এখানে আমাদের পার্থক্যটা বোঝা গেল, রেপ্লিকেশনের জন্য আরএনএ প্রাইমার স্ট্র্যান্ড দরকার, কিন্তু ট্রান্সক্রিপশনের জন্য আরএনএ পলিমারেজের নো রিকোয়ারমেন্ট অফ আরএনএ প্রাইমার স্ট্র্যান্ড। তাহলে এখানে সহজ সরলভাবে পার্থক্য লিখতে পারি, রেপ্লিকেশনের জন্য আরএনএ প্রাইমার স্ট্র্যান্ড দরকার, ওই ক্ষেত্রে দরকার নেই। পরের পয়েন্টে আছে এই যে ডাইরেকশন। ডাইরেকশনটা কি, যে আমরা এরকম করে ছবিতে বলেছিলাম রেপ্লিকেশনের সময় এই যে ডিএনএ এক্ষেত্রে যদি দেখি, অর্থাৎ এখানে হেলিকেজ এনজাইম বসে যায়, এখানেও বসে এখানেও বসে, বা এখানেও ডিএনএ গ্যারেজ কাজ করে, এখানে ধারেও এসএসবি প্রোটিন বসে যায়। তা এটাকে যদি আমরা এরকম করে বড় করে দেখি, তাহলে রেপ্লিকেশন দুই অভিমুখে হতে পারে, অর্থাৎ রেপ্লিকেশন ইজ বাই ডাইরেকশনাল। ভালো করে মনে রাখতে হবে, রেপ্লিকেশন ইজ বাই ডাইরেকশনাল। রেপ্লিকেশনের অভিমুখ দ্বি অভিমুখী,
রেপ্লিকেশনের অভিমুখ দ্বি অভিমুখী। ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, ইন কেস অফ ট্রান্সক্রিপশন ডিএনএ এবং ডাবল স্ট্যান্ড আছে, এটা ডিএনএ ডাবল স্ট্যান্ড 5-3-3-5, সাপোজ এর উপর দিয়ে রান করছে আরএনএ পলিমারেজ এনজাইম। আরএনএ পলিমারেজ এনজাইম যেটা কাজ করে, এর অভিমুখ সর্বদা, অর্থাৎ এরপর এর থেকে যদি আরএনএ উৎপন্ন হয়, এই স্ট্যান্ড থেকে আরএনএ উৎপন্ন হবে, অর্থাৎ 5' to 3', অর্থাৎ ইউনিডাইরেকশনাল, এক অভিমুখে কাজ করে। ট্রান্সক্রিপশনের প্রকৃতি ইউনিডাইরেকশনাল, অর্থাৎ যে কোনো একদিকে এরকম করে যাচ্ছে, অর্থাৎ এই অভিমুখে কাজ করছে, ব্যাক সাইড এরকম কাজ করে না। এখানে দুই দিকেই কাজ করছে, সেজন্য বায়োডাইরেকশনাল। এর ক্ষেত্রে ইউনিডাইরেকশনাল, একদিকে যায়, সেজন্য। আর রেপ্লিকেশন হোক বা ট্রান্সক্রিপশন হোক, সবার ক্ষেত্রে ডিএনএ পলিমারেজ অ্যান্ড আরএনএ পলিমারেজ এনজাইম, ডিএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজ এনজাইমের কাজ করার অভিমুখ সর্বদা 5' to 3'। ডিএনএ পল এবং আরএনএ পল উভয়েরই নতুন ডিএনএ বা ডিএনএ পলিমারেজ ডিএনএ বানাবে এবং আরএনএ পলিমারেজ আরএনএ বানাবে। ডিএনএ রেপ্লিকেশনেরও কাজ করার অভিমুখ 5' to 3', আর আরএনএ পলিমারেজের কাজ করার অভিমুখ বা ডাইরেকশন অফ নিউক্লিয়াস অ্যাক্টিভিটি বলা হয়, বা ডাইরেকশন অফ অ্যাক্টিভিটি ইজ 5' to 3'। তো এখানে আমরা যেটা জানলাম, রেপ্লিকেশনের অভিমুখ বাইডাইরেকশনাল, ট্রান্সক্রিপশনের অভিমুখ বা ডাইরেকশন ইজ ইউনিডাইরেকশনাল। এর পরের পয়েন্ট আসছে কি, র ম্যাটেরিয়াল। ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে যে র ম্যাটেরিয়ালগুলো লাগে, র ম্যাটেরিয়ালগুলো কী কী লাগে? অবশ্যই তো রেপ্লিকেশনের ক্ষেত্রে, আগে রেপ্লিকেশনের ক্ষেত্রে র ম্যাটেরিয়াল কি না, ডিএনএ লাগে। ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ লাগবে। ডিএনএ উৎসেচকটা কি, ডিএনএ পলিমারেজ উৎসেচক লাগে। আর এইগুলো লাগতো ডিএনটিপিএস, ডিঅক্সিরাইবো নিউক্লিওসাইড ট্রাইফসফেট। এর উদাহরণগুলো কী কী বলেছিলাম? ডিএটিপি, ডিজিটিপি, ডিসিটিপি, ডিটিটিপি। They act as raw material as well as they act as substrate for replication and they provide energy for polymerization. আর এর ক্ষেত্রে কি কি লাগে র ম্যাটেরিয়াল? আরএম, র ম্যাটেরিয়াল হিসাবে কি কি লাগবে? ডিএনএ তো লাগবে, অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ বানাতে হবে, সেজন্য ডিএনএ লাগবে। উৎসেচকটা কি, আরএনএ পলিমারেজ, এবং এর ক্ষেত্রে যেগুলো লাগবে ডিঅক্সিনয়েড, অর্থাৎ এনটিপিএস, নিউক্লিওসাইড ট্রাইফসফেট, কারণ এটা, এর উদাহরণগুলো কি কি? এটিপি, জিটিপি, সিটিপি অ্যান্ড ইউটিপি, নট টিটিপি। টিটিপি লাগবে না, এইগুলো লাগবে। তাহলে র ম্যাটেরিয়াল অফ রেপ্লিকেশন অ্যান্ড র ম্যাটেরিয়াল অফ ট্রান্সক্রিপশন। আরও কিছু আয়ন লাগে, Mg2+ ion, Mn2+ ion, all are required for function of DNA polymerase and RNA polymerase. এই এনজাইমগুলো অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে, Mn2+ বা Mg2+, বিভিন্ন উৎসেচক অ্যাক্টিভেটর লাগে বা আয়ন লাগে।
তো এটা হচ্ছে র ম্যাটেরিয়াল অফ রেপ্লিকেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন। এর পরের পয়েন্ট আছে যে স্প্লাইসিং। স্প্লাইসিং এর ডেফিনেশন লেখো, রিমুভাল অফ ইন্ট্রন অ্যান্ড জয়নিং অফ অল এক্সন ইজ কল্ড স্প্লাইসিং। আমরা যখন ইউক্যারিওটিকের ট্রান্সক্রিপশন আসবো, সেখানে কিছু মডিফিকেশন অফ ইউক্যারিওটিক এমআরএনএ, সেখানে স্প্লাইসিংয়ের ব্যাপারটা আসবে। তো এমনি সহজ সরল ডেফিনেশন আগেও বলেছি, আর একবার, রিমুভাল অফ অল ইন্ট্রন অ্যান্ড জয়নিং অফ অল এক্সন টুগেদার কল স্প্লাইসিং। ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে নো নিড অফ স্প্লাইসিং, ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোনো স্প্লাইসিংয়ের দরকার হয় না। বাট ইন কেস অফ ট্রান্সক্রিপশন, যেটা আবার কোন ট্রান্সক্রিপশন, ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশন, ইউক্যারিওটিকের দিয়ে যখন ট্রান্সক্রিপশন হয়, ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশন রিকোয়ারমেন্ট অফ স্প্লাইসিং। এখানে শুধু অল্প করে বলে দেওয়া আছে, যখন আমরা ডিটেলসে স্প্লাইসিংয়ের আলোচনা করব, এখন আমরা শর্টে বলে দিয়েছি, রিমুভাল অফ অল ইন্ট্রন অ্যান্ড জয়নিং অল অল এক্সন হয় স্প্লাইসিং। ইউক্যারিওটিকের দিয়ে যখন ট্রান্সক্রিপশন হয়, অর্থাৎ ডিএনএ থেকে এইচএনআরএনএ, হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ, তারপরে এমআরএনএ উৎপন্ন হয়, তখনই স্প্লাইসিংটা হয়। স্প্লাইসিংয়ের ব্যাপারে এখন কোনো আলোচনা করছি না, পরে আলোচনা করব রিকোয়ারমেন্ট অফ স্প্লাইসিং। আর প্রোক্যারিওটিক ট্রান্সক্রিপশনের সময় নো স্প্লাইসিং। তাহলে প্রোক্যারিওটিকের দিয়ে স্প্লাইসিং হয় না, ইউক্যারিওটিকের দিয়ে যখন ট্রান্সক্রিপশন হয় তখন স্প্লাইসিং হয়। ডিএনএ রেপ্লিকেশনের সময় নো নিড অফ স্প্লাইসিং, ডিএনএ থেকে ডিএনএ উৎপন্ন হবে, এর আবার স্প্লাইসিং কী দরকার। কিন্তু ডিএনএ থেকে যখন হেটেরোজেনাস, ডিএনএ থেকে যখন আরএনএ উৎপন্ন হয়, তখন আরও কিছু সাব পয়েন্ট আছে, তখন এর স্প্লাইসিং হয়। তাহলে ইন কেস অফ রেপ্লিকেশন নো নিড অফ স্প্লাইসিং, বাট ইন কেস অফ ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশন নিড অফ স্প্লাইসিং। বাট প্রোক্যারিওটিকের দিয়ে যখন ট্রান্সক্রিপশন হয়, বা প্রোক্যারিওটিক যখন ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হয়, সেই আরএনএর মধ্যে কোনো স্প্লাইসিং হয় না, স্প্লাইসিং হয় ইউক্যারিওটিক আরএনএতে। এর পরের পয়েন্ট আছে ডিস্ট্রাকশন। ডিএনএ রেপ্লিকেশনের পর ডিএনএ নট ডিস্ট্রয়, ডিএনএ রেপ্লিকেশন হওয়ার পর ডিএনএ থেকে যে ডিএনএ উৎপন্ন হয় সেটা ডিস্ট্রয় হয় না। বাট ইন কেস অফ ট্রান্সক্রিপশন, আফটার RNA ফরমেশন, ট্রান্সক্রিপশনের মাধ্যমে যে আরএনএ উৎপন্ন হয়, যেমন কয়েকটা আরএনএ আছে, এমআরএনএ, টিআরএনএ এবং আরআরএনএ, প্যাসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ এবং আরআরএনএ, এদের লাইফ স্প্যানটা ভ্যারিয়েবল। কেউ কাজ করার পরে, কয়েক ঘন্টা কাজ করার পরে ডিস্ট্রয় হয়ে যায়, কেউ একদিন করে বা কেউ 3 দিন করে, এরকম ডিস্ট্রয় হয়ে যায়। সেই জন্য বলা আছে ডিএনএর ক্ষেত্রে কী হয়, ডিএনএ আফটার ডিএনএ রেপ্লিকেশন ডিএনএ নট ডিস্ট্রয়, আফটার আরএনএ ফরমেশন, বিভিন্ন আরএনএ আছে, মেসেঞ্জার, ট্রান্সফার এবং আরআরএনএ, তাদের লাইফ স্প্যানটা খুব ভ্যারিয়েবল হয়। তো সবথেকে ক্ষণস্থায়ী আরএনএ হলো মেসেঞ্জার আরএনএ, সব থেকে দীর্ঘস্থায়ী আরএনএ হলো আরআরএনএ। সব থেকে বেশি দিন, সব থেকে লাইফ স্প্যান কার বেশি, আরআরএনএ, এবং সব থেকে লাইফ স্প্যান কার কম, আরএনএ। অর্থাৎ নির্দিষ্ট কাজ করার পরে আরএনএগুলো ডিস্ট্রয় হয়ে যায়। আফটার ফাংশনিং mRNA, tRNA और rRNA में डिस्ट्रॉय,
নির্দিষ্ট কাজ করার পরে আরএনএ গুলো ডিস্ট্রয় হয়ে যায়। আর একটা এখানে পয়েন্ট আমি এখানে লিখিনি, আর একটা পয়েন্ট এখানে আমরা জানতে পারি, এনসিইআরটি বই দেওয়া আছে যে যখন ডিএনএ রেপ্লিকেশন হয় তো আমরা জানি ধরো এখানে একটা ডিএনএ মলিকুল, এর মলিকুলার ওয়েট কত না 2 গ্রাম। আফটার এস ফেজ এর ওয়েট হয়ে যায় কত না 4 গ্রাম। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন যখন শুরু হয় পুরো কমপ্লিট ডিএনএ রেপ্লিকেটেড হয়ে যায়। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কি আফটার ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ রেপ্লিকেশনের সময়, আফটার না এখানে লিখি ডিউরিং ডিএনএ রেপ্লিকেশন, সম্পূর্ণ ডিএনএ বা কমপ্লিট ডিএনএ molecule fully copy. During DNA replication complete DNA সম্পূর্ণ ডিএনএটা কি হয়ে যায়, এর একটা কপি থাকে অর্থাৎ প্যারেন্টাল ডিএনএ কপি, আর এর থেকে আরেকটা নতুন উৎপন্ন হয়ে যায়। এটা প্যারেন্টাল ডিএনএ, এটা ডটার ডিএনএ, এটা প্যারেন্টাল ডিএনএ। তাহলে ডিউরিং ডিএনএ রেপ্লিকেশন কমপ্লিট ডিএনএ মলিকুল ফুললি কপি, পুরোপুরি কপি করে রাখি। বাট ইন কেস অফ ট্রান্সক্রিপশন, ধরে নাও এটা ডিএনএ মলিকুল, ট্রান্সক্রিপশনের সময় complete DNA molecule not participate, DNA সম্পূর্ণ ডিএনএ not participate, complete DNA molecule not participate in transcription, complete DNA molecule not participate in transcription, ট্রান্সক্রিপশনের সময় পুরো ডিএনএ মলিকুল ট্রান্সক্রিপশনে অংশগ্রহণ করে না। সেখানে কিছু স্মল সেগমেন্ট অফ ডিএনএ ইজ পার্টিসিপেট ইন ট্রান্সক্রিপশন, টিসি মানে ট্রান্সক্রিপশন, তাহলে এটা লেখো small segment of DNA molecule is participate in transcription, এটা অংশগ্রহণ করে তাকে বলা হয় ট্রান্সক্রিপশন ইউনিট। তাহলে এখানে আমাদের ক্লিয়ার জানতে হবে ডিএনএ রেপ্লিকেশন যখন শুরু হয় তাহলে পুরো ডিএনএ মলিকুলটা কি হয়ে যায়, কপিড হয়ে যায়। বা একটা ডিএনএ মলিকুল ছিল এস ফেজের আগে ছিল 2 গ্রাম, সেটা হয়ে যাবে এস ফেজের পরে 4 গ্রাম, বা এস ফেজের আগে ছিল 4 গ্রাম, এস ফেজের পরে হয়ে যাবে কত 8 গ্রাম। বাট ইন কেস অফ ট্রান্সক্রিপশন এই সম্পূর্ণ ডিএনএটা অংশগ্রহণ করে না, যেটুকু অংশগ্রহণ করে তাকে বলা হয় ট্রান্সক্রিপশন ইউনিট। আমাদের এনসিইআরটি বই দেওয়া আছে ট্রান্সক্রিপশন ইউনিট ইজ মেড আপ অফ 3 রিজন, একটা প্রোমোটার রিজন থাকে, একটা স্ট্রাকচারাল রিজিয়ন থাকে, আর একটা টার্মিনেটর রিজিয়ন থাকে। ট্রান্সক্রিপশন ইউনিট ইজ মেড আপ অফ 3 পার্টস অর 3 রিজন, দে আর কল্ড প্রোমোটার রিজিয়ন, স্ট্রাকচারাল জিন, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ টার্মিনেটর রিজিয়ন। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের সময় কমপ্লিট ডিএনএ ইজ রেপ্লিকেটেড, বাট ইন কেস অফ ট্রান্সক্রিপশন কমপ্লিট ডিএনএ is not participate, only a small segment of DNA take participate in transcription, যেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন ইউনিট। ট্রান্সক্রিপশন ইউনিট is made up of 3 region, first one is promoter, second one is structural gene, and third one is terminator. So all about
ডিফারেন্স বিটুইন রেপ্লিকেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন। যদি আমাদের পরীক্ষায় আসে রেপ্লিকেশনের বৈশিষ্ট্যগুলি লেখো, তাহলে এই যে রেপ্লিকেশনের এই ধরনের যে বৈশিষ্ট্যগুলো যেগুলো আসবে সেগুলো রেপ্লিকেশন বৈশিষ্ট্য, আর ট্রান্সক্রিপশনের যে বৈশিষ্ট্যগুলো পরপর এসে গেছে ওটাই ট্রান্সক্রিপশনের বৈশিষ্ট্য আমরা পরীক্ষায় লিখতে পারি।